খুনের পর পেট কেটে লাশ নদীতে ভাসিয়ে দিতেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শতাধিক গুম খুনের বিচার শুরুর আদেশ, সাক্ষ্য গ্রহণ ৮ ফেব্রুয়ারি। আসন নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিকেলে জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা। বিভিন্ন দলের মনোনয়নে নতুনদের প্রাধান্য দেয়ায় তৃণমূলে অসন্তোষ। নির্বাচন ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সাবেক ২ মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ১২ ফেব্রুয়ারি ভোট হবেই, একদিন আগেও নয় পরেও নয়। বাহরাইনে এক ঠিকানায় ৩ শতাধিক পোস্টাল ব্যালট পাঠানোর অভিযোগ, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এক দাবিতে ফের সড়ক অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের। ৩ পয়েন্টে যান চলাচল ব্যাহত। সহপাঠী হত্যার বিচার দাবিতে আবারও ফার্মগেট ব্লকেড। এবং ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত ছাড়িয়েছে ২৫০০। গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত ফাঁসি কার্যকরের অভিযোগ, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত, আমি গালিব ইবনে রিয়াজ। শতাধিক গুম ও খুনের অভিযোগে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে গুমের প্রথম মামলার বিচার শুরু হলো। ৮ ফেব্রুয়ারি হবে সাক্ষ্য গ্রহণ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের পর খুন করে লাশের পেট কেটে নদীতে ভাসিয়ে দিতেন জিয়াউল আহসান। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় আলোচনায় আসেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। যদিও সেই মামলায় তাকে আসামি করা হয়নি। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন এই সেনা কর্মকর্তা। বিশেষ করে গুম খুন নিয়ে তাকে জড়িয়ে রয়েছে অনেক অভিযোগ। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট গ্রেপ্তার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর জিয়াউল আহসানকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা জিয়াউল আহসানের বিরুদ্ধে ৩টি অভিযোগ এনে প্রতিবেদন দাখিল করে। জিয়াউল আহসান টঙ্গীতে ৩ জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে ৫০ জনকে গুমের পর হত্যা ও সুন্দরবনে আরও অর্ধশত ব্যক্তিকে হত্যা করেন। এই ৩ অভিযোগের শুনানি করে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচার শুরুর আদেশ দেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসান খুন করে পেট কেটে লাশ নদীতে ভাসিয়ে দিতেন। গুমের অভিযোগে প্রথম বিচার শুরু হলো এই আদেশের মাধ্যমে। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী ভুঁড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে ১০৪ জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। তিনি তার সাক্ষ্যে গুমের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান চিফ প্রসিকিউটর। সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। এদিকে আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এর দায়িত্ব পালন করা ৭ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আর আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে এদিন। জাহিদ হাসান, এখন, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দুপুরের যৌথ বৈঠকে বসবেন ১১ দলের শীর্ষ নেতারা। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কত আসনে সমঝোতা করেছেন তা জানা যাবে। গতকালই এই সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা ছিল। মঙ্গলবার জামায়াতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও অন্যান্য দলের নেতারা দিনভর বৈঠক করেন। তবে ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতার ব্যাপারে একমত হতে পারেনি। বাংলাদেশ খেলাফত মজলিসেরও কিছু অমীমাংসিত থাকায় আজ দুপুরে আরেক দফা বৈঠকে তা চূড়ান্ত হবে। জানা গেছে, আসন বন্টনের সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটি ৭০টিরও বেশি আসন আশা করলেও জামায়াত তাদের ৪০টি আসনে ছাড় দিতে চায়। নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশ কিছু আসনের স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে। শাহাদাত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ঘটেছে উল্টো। দলের ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন বেশ কিছু বিদেশ ফেরত নেতা। জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলেও কেবল হাইকমান্ডের সুপারিশে মিলেছে নির্বাচনের টিকিট। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত সফল ব্যবসায়ী ও পেশাজীবীরা তালিকায় প্রাধান্য পেয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে এমন একাধিক প্রার্থী যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। আর এতেই তৈরি হয়েছে বিভক্তি। কোনো কোনো আসনে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ ভাঙন। শরীয়তপুর ৩ আসনের কথাই ধরা যাক। আসনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য মাঠ গুছিয়েছেন বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম। কিন্তু প্রায় ৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সেখানে প্রার্থী হন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। এমন বাস্তবতায় সাইদ আসলামকে সরিয়ে দেওয়া হয় শরীয়তপুর ১ আসনে। তবে কপাল পুড়েছে সেই এলাকার মনোনয়ন প্রত্যাশী বিএনপির জেলা সেক্রেটারি সর্দার নাসির উদ্দিনের, যিনি গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন সক্রিয় ভূমিকায়। বিএনপির মতন দল এখানে আমাদের একটা কনস্টিটিউন্সিতে মিনিমাম ১০ জন ১৫ জন এমপি ইলেকশন করার মতো যোগ্যতা আছে। আপনি কি সবাইকে দিতে পারবেন? আপনি দেখেন কোনো জায়গায় বিদ্রোহ হয়নি, সব জায়গায় এখন আমাদের ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করছে। কেবল বিএনপি নয়, জামায়াতের ক্ষেত্রেও একই ঘটনা। বগুড়া ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি কিংবা সেক্রেটারি নির্বাচনের টিকিট না পেলেও সবুজ সংকেত পেয়েছেন মোস্তফা ফয়সাল পারভেজ, যিনি দীর্ঘ সময় ছিলেন তুরস্কে। অপরিচিত মুখ হওয়ায় এতে স্থানীয়রা পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। ইভেন জামাতের লোকজন। বিশ্লেষকরা বলছেন, এবার অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। যে লোক রাজপথে ছিল সে তো কোয়ালিটি নাই, সামর্থ্যও নাই, অর্থ দিতে পারছেন না, যোগ্যতা দেখাতে পারছেন না, সে রাজপথ থেকে আবার হারিয়ে যাচ্ছে। একই অবস্থা আছে রাজনৈতিক দলগুলোতে। দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে আসছে সে শারীরিকভাবে সুস্থ, সে পারিবারিকভাবে সচ্ছল, সে আজকে আবার মনোনয়ন পাচ্ছে। যেহেতু বাইরে থেকে এসছে, তৃণমূলের সেরকম যোগাযোগ নাই, তাদের তো কর্মী লাগবে ভোটে জিততে হলে। তাদের জন্য তো কাজ করতে হবে বিএনপির কর্মীদের, সেইখানে চির খাবে। আমার মনে হয় ভোটের রাজনীতিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে রাজনীতির পথে হাঁটতে বিদেশ থেকে ফিরে এনসিপিতে যোগ দেন তাসলিম জারা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নমিনেশন নেন। এমন বিদেশ ফেরত স্বতন্ত্র প্রার্থীও দেখা যাবে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। পতিত সরকারের সমর্থকেরা জাতীয় নির্বাচন নিয়ে ভুয়া খবর ও অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে যমুনায় সাবেক 2 মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে একথা জানিয়ে তিনি আরও বলেন, 12 ফেব্রুয়ারি ভোট হবে। যমুনায় ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী মার্কিন 2 জ্যেষ্ঠ কূটনীতিক সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন ডক্টর ইউনূস।
নির্যাতনের সময় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার করে নির্বাচনের সময় প্রধান উপদেষ্টা অঙ্গীকার প্রকাশ করেন যে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। সাবেক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক কূটনীতিক সোর্সতান জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সফর করেছেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও কূটনীতিকরা জুলাই বিপ্লব ও তার পরবর্তী পরিস্থিতি, জুলাই চার্টার ও গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রার্থিতা ফিরে পেতে আপিল নিষ্পত্তির ৫ম দিনের শুনানি চলছে। এই বিষয় নিয়ে আরও জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এখন পর্যন্ত কতটির শুনানি শেষ হয়েছে, মনোনয়ন ফিরে পেলেন কতজন, আর আজকে মনোনয়ন ফিরে পাওয়ার মধ্যে কোনো হেভিওয়েট প্রার্থী আছেন কিনা? গালিব, মনোনয়ন ফিরে পাওয়ার ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থী আমরা আজকে খুব একটা দেখিনি। তবে যেমনটি বলছিলেন যে আজকে মূলত 100 জনের শুনানি হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত 50 জনের শেষ হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে 40 জনের মূলত শুনানি শেষে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিংবা বৈধ বলে ঘোষণা করা হয়েছে, এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম 9 জনকে কিন্তু তাদেরকে বৈধ বলে ঘোষণা করা হয়নি এবং একই সাথে একজনকে স্থগিত রাখা হয়েছে। আমরা সব মিলে যেমনটি লক্ষ্য করছি যে আজকে পর্যন্ত 5ম দিনে এসে মূলত নির্বাচন কমিশনে এর আগে আমরা যেমনটি দেখেছিলাম প্রথম 4 দিনে মূলত 203টি আবেদন কিংবা মনোনয়ন নিষ্পত্তি শেষে বৈধ ঘোষণা করা হয় এবং আজকে 40টি ছিল সব মিলিয়ে। এবং আজকে এখন পর্যন্ত যেহেতু 645টি আবেদন পড়েছিল নির্বাচন কমিশনে এবং নিষ্পত্তি এখন পর্যন্ত 330টি বলা চলে। এর মধ্যে আমরা ধরে নিতে পারি এখানটায় প্রায় 243টি আবেদন নিষ্পত্তি শেষে তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে বেশিরভাগই আমরা দেখছিলাম যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের মূলত যে 1% ভোটারের যে হিসেব নিকেশ ছিল সেটি ঘিরে একটি জটিলতা তৈরি হয়েছিল। তবে নির্বাচন কমিশনের যে প্রধান রয়েছে CC/AM নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা যখন তাদের সাথে শুনানিতে কথা বলছিল কিংবা জানার চেষ্টা করছিল যে কেন এটিকে বৈধ করা হয়নি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম খুব সহজে কিন্তু নির্বাচন কমিশন সেটিকে মেনে নিয়ে সেটি নিয়ে কাজ করেছে। এবং এর পাশাপাশি দেখেছিলাম অন্যান্য যে প্রার্থীরা ছিল, বিশেষ করে আমরা দেখেছিলাম যে অন্যান্য যে ইসলামী আন্দোলনের কিছু প্রার্থী আমরা দেখেছি, সেই সাথে জাতীয় পার্টির কিছু প্রার্থী ছিল এবং সেই সাথে বিএনপিরও কিন্তু কয়েকজন ছিল আমরা যেমনটি লক্ষ্য করছিলাম। তাদের মধ্যে যেমনটি বেশি দেখা গিয়েছিল যে হলফনামায় তথ্য সংক্রান্ত জটিলতা, সেই সাথে কেউ ট্যাক্স রিটার্নের যে কাগজপত্র সেগুলো কিন্তু খুব দেয়নি এবং সেই সাথে ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা ছিল। বলা চলে নির্বাচন কমিশনের মনোনয়ন দাখিলের সময় যে 10 ধরনের তথ্য দিতে হয় কিংবা হলফনামার যে সামগ্রিক ব্যাপারটি রয়েছে সেখানে তথ্য গোলমিলে কারণে মূলত রিটার্নিং কর্মকর্তারা তারা তাদের প্রার্থিতা কিন্তু বাতিল করেছিল আমরা দেখেছিলাম। এবং আপনি জেনে থাকবেন যে প্রায় দেশের প্রায় 2500-এর মতো যে মনোনয়ন দেওয়া হয়েছিল 300টি সংসদীয় আসনে, সেখান থেকে মূলত 700-এরও বেশি কিন্তু অবৈধ বলা হয় কিংবা বাতিল করা হয়। সেটি ঘিরে মূলত নির্বাচন কমিশনে তারা সংক্ষুব্ধ হয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট 645টা আবেদন পড়েছিল। সেই 645টা আবেদনের শুনানির জন্য মূলত নির্বাচন কমিশন আজকে 5ম দিনের মধ্যে তাদের কার্যসূচি পরিচালনা করছেন এবং যেটি মূলত 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং পরবর্তীতে ধাপগুলো নির্বাচন কমিশন জানিয়ে দিবে। গালিব, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। গালিব, আমরা সংবাদ শিরোনামে বলছিলাম যে বাহরাইনে এক প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট মানে 3 শতাধিকেরও বেশি পোস্টাল ব্যালট নিয়ে যাওয়ায় একটা বিতর্কের তৈরি হয়েছে। তবে এ পর্যন্ত প্রায় 15 লাখেরও বেশি মানুষ পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং 3 লাখ প্রবাসীর কাছে এরই মধ্যে ব্যালট পেপার পৌঁছে গেছে। এবং লাইবা, এবারেই কিন্তু এই পোস্টাল ব্যালট প্রবাসীদের ভোট দেওয়ার একটা দারুণ একটা সুযোগ, কিন্তু সেখানেও একটা কিন্তু রয়ে গেছে। যদি কোনো আসনে কোনো প্রার্থী আদালতের রায়ে যদি প্রার্থিতা স্থগিত হয় কিংবা বাতিল হয়, সেই আসনের পুরো পোস্টাল ভোটে কিন্তু বাতিল হবে। আর বাহরাইনে যে ঘটনাটা আপনি বলছিলেন যে বিশেষজ্ঞরা বলছে যদি এরকম ঘটনা আরও ঘটে কিংবা ঘটে থাকে, কারণ একটা ঘটনা বের হয়ে এসেছে, আরও এরকম ঘটনা ঘটতেও পারে, তাহলে কিন্তু এই পোস্টাল ভোট নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে। এ নিয়ে কামরুল হাসান জনের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে 15 লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশ থেকে 7,61,141 জন ও বিদেশ থেকে নিবন্ধন করেছেন 7,72,542 জন বাংলাদেশি। নির্বাচনে এবার জয় পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে প্রথমবার কার্যকর হতে যাওয়া এই পোস্টাল ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে ইতোমধ্যে প্রায় 3 লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পৌঁছে গেছে। আগামী 20 জানুয়ারির মধ্যে বাকিদের কাছেও ব্যালট পাঠাবে ইসি। দেশে নিবন্ধনকারীরা পোস্টাল ব্যালট পাবেন প্রতীক বরাদ্দের পর। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ভোট দিতে পারবেন প্রবাসীরা। তবে এর মধ্যে বাহরাইনের একটি ঠিকানায় 3 শতাধিক পোস্টাল ব্যালট যাওয়ার ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। বাহরাইনের ঘটনায় সেখানকার পোস্ট অফিসকে দায়ী করছেন এই কর্মকর্তা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা আরও ঘটলে পোস্টাল ব্যালটের কারণে নির্বাচনের গ্রহণযোগ্যতার পাশাপাশি পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে। এদিকে পোস্টাল ব্যালটের খরচ সরকার বহন করলেও কোথাও কোথাও প্রবাসীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এতে করে অনেকে পোস্টাল ব্যালট গ্রহণে আগ্রহ হারাচ্ছেন, যার ফলে ভোট প্রদানের সংখ্যাও কমতে পারে বলছেন বিশেষজ্ঞরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝখানে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা। এ সময় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথাও যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। এক কথা কি, মহাবিক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। লাইবা অনেকদিন ধরে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা এক ইউনিভার্সিটির আন্দোলন করে আসছিল এবং সর্বশেষ একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এই 7 কলেজকে কিন্তু একীভূত করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে কোনো অধ্যাদেশ জারি হয়নি। তাই শিক্ষার্থীরা এক দফা দাবি তারা জানিয়েছেন এবং এই দাবিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা এখন অবস্থান করছেন, রাস্তা ব্লকেট করেছেন এবং তারা আন্দোলন করছেন যে এই অধ্যাদেশ জারি করতেই হবে। এবং সেই খবরগুলো জানাতে আমাদের সহকর্মীরা রয়েছেন প্রত্যেকটা জায়গাতে। আমরা একটু শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী তানজিলা খান মিমের কাছে। মিম, আপনি টেকনিক্যাল মোড়ে রয়েছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর 7 কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো কী কী ছিল? শুধুমাত্র একটা দাবি আমরা যেমন গালিব বলছিলেন, এছাড়া আর কোনো দাবি রয়েছে কিনা তাদের? না লাইবা, আর কোনো দাবি নেই। তারা মূলত এখন প্রথমেই গালিব যেটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক তারা এই 7 কলেজ যে শিক্ষার্থীরা এতদিন তাদের শিক্ষা পাঠ্যক্রম পরিচালিত হতো, কিন্তু সেখান থেকে বেরিয়ে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন 2025 সেই আইন নতুন করে আইন অধ্যাদেশ জারি করার জন্য সেই প্রতিবাদেই কিন্তু তারা এই বিভিন্ন রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান করছে। এবং আমি যেই টেকনিক্যাল মোড়ে রয়েছে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকার বাইরে থেকে যেই বাসগুলো রয়েছে সেই বাসের যাত্রীরা এই সড়ক দিয়ে ভিতরে প্রবেশ করছে, ঢাকার অভিমুখে যারা আসলে যেতে চায়। এই জায়গাতে এই আন্দোলন এবং রাস্তা অবরোধ করার ফলে সাধারণ যেই নাগরিকরা রয়েছেন তারা কিন্তু জনভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলাম বাস থেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকে অসুস্থ ব্যক্তি রয়েছে, তার সঙ্গে একদমই ছোট্ট শিশু রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা বলছেন তারা যতটুকু প্রয়োজন বা যতটুকু সম্ভব সহানুভূতি দেখানো প্রয়োজন সেটি তারা দেখাচ্ছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তারা আসলে কোনো সহানুভূতি দেখতে পায়নি বলেই আজকে তাদেরকে বাধ্য হয়ে রাজপথে নামতে হচ্ছে। কারণ এই আইনটি অধ্যাদেশটি জারি করার জন্য অনেক দিন ধরে তাদেরকে বলা হচ্ছিল করা হবে। গত বছর অর্থাৎ এই 2025-এর ডিসেম্বরেও সবশেষ বলা হয়েছে, নতুন বছরের শুরুর দিকেই করা
হবে, কিন্তু সেটি এখনো করা হয়নি। তারা জানতে পেরেছে সূত্র মতে আগামীকাল উপদেষ্টা পরিষদের একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকেই তারা চান আইনটি যেন দ্রুত সম্ভব জারি করা হয়। এবং একই সঙ্গে এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের উপর বেশ ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষরা, কারণ তারা বলছেন যে তাদের আইন প্রণয়ন না হওয়ার পেছনে তাদের কোনো হাত নেই, কিন্তু তাদেরকেই বরং বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত বিভিন্নভাবে ফুটবল খেলে গল্প গুজব করে সহপাঠীদের সঙ্গে সময়টা পার করছেন, কিন্তু ভোগান্তির যা শিকার হওয়া সেটি তাদেরকেই সেই সাধারণ মানুষদেরকেই হতে হচ্ছে। তবে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আবার বলছেন যে রাষ্ট্রকে তারা অনেক দিন আগে থেকেই কিন্তু বারবার বলছিলেন যে এই আইনটি জারি করার কথা। তারা গতকালও একদম প্রেস বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু আজ রাজপথে নেমেছেন। তো যদি তাদেরকে কোনো রকম আশ্বাস দেওয়া হয় যে হ্যাঁ আগামীকালই এই আইন জারি করা হবে, তাহলে অবশ্যই তারা রাজপথ ছেড়ে দেবে এবং এই যে রাস্তা অবরোধ করে কর্মসূচি তারা চালাচ্ছে সেখান থেকে তারা সরে আসবে। লাইবা, এই ছিল এখন খুব পর্যন্ত টেকনিক্যাল মোড থেকে আমার কাছে সর্বশেষ। লাইভ আমরা মিমের কথা শুনছিলাম যে তারা যে কোনো মূল্যে আসলে অধ্যাদেশ চায় এবং কালকের মধ্যে এই একই দাবিতে আন্দোলন হচ্ছে সায়েন্স ল্যাবেও। সেখানে আছে তহিদুল তারেক, তার সঙ্গে যুক্ত হতে চাই। তারেক, জানাবেন যে মিম যেরকম বলছিলেন যে আগামী কালকের মধ্যেই যেন অধ্যাদেশ জারি হয়, তাহলে তারা রাস্তা ছেড়ে দেবেন। আপনার কাছে নতুন এমন কোনো তথ্য আছে কিনা? গালিব, সহকর্মী তানজিলা মিম যে বিষয়টি উল্লেখ করেছেন ঠিক একই বিষয় কিন্তু এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা উল্লেখ করেছেন। এবং আপনাকে জানাতে চাই যে সায়েন্স ল্যাব মোড়ে মূলত 4টি কলেজ অবস্থান করছে এই মুহূর্তে। তার মধ্যে একটি ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ এবং একই সাথে বেশ কিছুক্ষণ আগে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা সেই একই দাবিতে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেটি প্রস্তাবিত সেটির যে অধ্যাদেশ জারির তাদের যে সংগ্রাম, তাদের যে প্রতিরোধ এবং তাদের যে দাবি, সে দাবি তারা এখানে তুলে ধরছেন। এবং তারা শুরু থেকেই যে বিষয়টি বলে আসছেন যে গেল 1.5 বছর ধরে তাদের এই সংগ্রামে সরকার নানা সময়ে তাদেরকে নানা ধরনের আশ্বাস দিয়েছেন। যদিও এই আশ্বাসের মধ্যে বেশ কিছু আশ্বাস পূরণ হয়েছে, এখন সর্বশেষ যে ধাপটি রয়েছে সেই ধাপে এসে এখন এই টালবাহানা তারা করছে বলে তারা দাবি করছেন সরকার। এবং তারা আরেকটি বিষয় অভিযোগ করছেন যে সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা এই প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়টি হতে বাধা দিচ্ছেন। এবং এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে এই কলেজগুলো থেকে বিভিন্ন বড় রাজনৈতিক দল তাদের কর্মী তৈরি করেন এবং এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে অনেক যারা অন্যায়ভাবে এখান থেকে লাভ করছেন নানা দিক থেকে সেই বিষয়টি বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গা থেকে তারা এই সিন্ডিকেট করে এই প্রস্তাবনার যে অধ্যাদেশ সেটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। এবং যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে আপনি জানেন যে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজধানীর এবং আজকে 12:30টার পর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তাদের যে দাবি সেটি স্লোগানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। তবে যে বিষয়টি বলবো যে সড়ক অবরোধের কারণে এখানে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু একদম বেড়ে গেছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তো রয়েছেন কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ের বিভিন্ন পয়েন্টে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু আটকা পড়েছে। যদিও এখানে জরুরি কাজে বের হওয়া যে গাড়িগুলো রয়েছে বিশেষ করে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে এবং একই সাথে মানবিক কারণে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে। কিন্তু আপনারা দেখছেন যে আজকে একটা অফিসিয়াল দিন, এই কর্মব্যস্ত মানুষের এই সময়ে যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে অবরোধ করা হয় সে সময় কিন্তু মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে ঠিক। কিন্তু এমন একটি অবস্থায় তারাও বলছে যে তারা আসলে চান না যে সড়কে দাঁড়িয়ে তারা এই দাবি আদায় করবেন, তাদের পড়াশোনায়ও সমস্যা হচ্ছে। তারা জানতে চেয়েছেন আসলে যে কাজটি সরকারের পক্ষ থেকে আন্তরিকতার সাথে করে ফেলা উচিত সেই কাজটি কেন তাদেরকে সড়কে নেমে আদায় করতে হচ্ছে সেই প্রশ্ন কিন্তু তারা রাখছেন। এবং সর্বশেষ তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে সবশেষ। লাইবা, টেকনিক্যাল মোড় কিংবা সায়েন্স ল্যাব ঢাকা শহরের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কগুলো যখন অবরোধ করা হয়, ব্লকেট করা হয়, তখন কিন্তু পুরো শহরে যানজটের একটা সৃষ্টি হয়। গালিব, আমরা যেমন টেকনিক্যাল এবং সায়েন্স ল্যাবের কথা বলছিলাম, ফার্ম গেটে আরেকটি
ফার্মগেটে হচ্ছে তেজগাঁও কলেজের সামনে আমাদের সহকর্মী মেহরাব সুমন রয়েছেন। আমরা যে কিছুদিন আগে দেখেছি যে তেজগাঁও কলেজে এক শিক্ষার্থী খুন হয়েছিলেন, তারই হত্যার বিচার দাবিতে ফার্মগেট ফার্মগেট অবরোধ করেছে শিক্ষার্থীরা। সে খবর জানবো আমরা আমাদের সহকর্মী মেহরাব সুমনের কাছ থেকে। মেহরাব সুমন, ফার্মগেটের এখনকার পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যেখানে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? এইখানে এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে তেজগাঁ কলেজের যে একটা ছাত্র ছিল সাকিব, এই সাকিব হত্যাকে কেন্দ্র করে তারা যে দাবিটা তুলছে যেন অতি দ্রুত সেই হত্যাকারীদের গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশ যেটি বলছে যে 4 জনকে নাকি তারা গ্রেফতার করেছে, কিন্তু ছাত্রদের দাবি যারা মূল হোতা ছিল তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি। সেই দাবিতে তারা 11টা থেকে ফার্মগেট মোড়ে অবস্থান নেয় এবং ফার্মগেট ব্লকেট করে রাখে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে তেজগাঁ কলেজের শিক্ষার্থীদের বাক বিতণ্ডা চলছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে তাদের একটা ধস্তাধস্তি হচ্ছে। পুলিশ এখানে সাধারণ জনগণের যাত্রীদের যে যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য তারা ব্যারিকেড সরিয়ে নিয়েছিল, কিন্তু তারই প্রেক্ষিতে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে পুলিশদের এখানে একটা মব সৃষ্টি করার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা সেখান থেকে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তারা নিয়ে যায় এবং আবারও তারা ফার্মগেট ব্লকেট করে দেয়। এখানে আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে ফার্মগেটের এখানে হচ্ছে আপনার 7টা রাস্তার কেন্দ্রস্থল হচ্ছে ফার্মগেট। এখানে আশেপাশে কয়েক কিলোমিটার যানজট বেঁধে গিয়েছে এবং লক্ষ জনতা এই দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা দেখেছি এখানে একটি মহিলা তার চিকিৎসা নিতে যাওয়ার জন্য তাদের সঙ্গে বাক বিতণ্ডা করার একটা পর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা পর্যন্ত ঘটেছে। এখানে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা ব্লকেট করে রেখেছে প্রায় 3 ঘন্টার বেশি। এখানে যান চলাচল 3 ঘন্টা ধরে বন্ধ থাকার কারণে দুই পাশে প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সঙ্গে তেজগাঁ কলেজের শিক্ষার্থীদের বাক বিতণ্ডা চলছে। পুলিশ এখানে তাদের বোঝানোর চেষ্টা করছে যে এভাবে দাবি আদায় করা কোনো ধরনের সম্ভব না। পুলিশ যথাসম্ভব চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করার জন্য, কিন্তু তাদের দাবি যে অতি দ্রুত যারা মূল হোতা তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে এখনও তাদের বাক বিতণ্ডা চলছে। এটা দফায় কয়েক দফা, এমনকি এরা সাধারণ জনতার সাথেও কয়েক দফা ধস্তাধস্তির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। সাধারণ জনতা ভার্সেস আপনার যে শিক্ষার্থী তাদের যে মুখোমুখি কয়েকবার সংঘর্ষ হয়েছে। আমরা দেখেছি যে তারা যান চলাচল কোনো রকমই করতে দিচ্ছে না। এর কারণে আপনার হাজারো জনতা এখানে দুর্ভোগে পড়ছে। এই ছিল ফার্মগেট থেকে সবশেষ। মেহরাব সুমন, ধন্যবাদ আপনাকে। গালিব, আমরা যেমনটি দেখছিলাম যে একদিকে সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেছে, তারা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে রাস্তা অবরোধ করেছে এবং ফার্মগেটের চিত্র যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে তাদের শিক্ষার্থী হত্যার দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন এবং তারা বিচার চান এবং সেসব খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আরাকান আর্মির ছোড়া গোলা প্রায় দেশে এসে পড়লেও তাদের পরিবর্তে মিয়ানমারের বৈধ সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশে যখন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, তখন মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের প্রভাব পড়েছে সীমান্ত ঘেঁষে জনপদ বসবাসকারী বাংলাদেশিদের ওপর। গেল 13 জানুয়ারি মিয়ানমার থেকে আসাগুলিতে বিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে টেকনাফের হোয়াইকং এলাকার 9 বছরের শিশু হুজাইফা আফনান। গেল কয়েক মাস থেকে মাঝে মধ্যেই মিয়ানমার থেকে গুলি এবং মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। আতঙ্কে দিন পার করছে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মানুষ। এমন অবস্থায় আবারও আলোচনায় আরাকান আর্মি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আরাকান আর্মির কারণে সীমান্তের সমস্যা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দিবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস করি। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আরাকান আর্মিকে এখনও বাংলাদেশ বৈধতা দেয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে মিয়ানমার সরকারের কাছে।
অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মজলুমের পক্ষে কাজকে দায়িত্ব পালনে ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করা এবং নিজেকে সঠিক পথে অটল রাখা, সততা, নৈতিকতা এবং বিবেকেই হবে আপনাদের সবচেয়ে বড় চুবয়। এদিকে প্রথমবার বিজিবিতে রেকর্ড সংখ্যক প্রায় ৩,০২৩ জন নবীন সৈনিক নিয়োগ পেয়েছে সীমান্ত রক্ষায়। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নবীন সৈনিকদের নানান দিক নির্দেশনা দেন তিনি। শারমিন পুতুল, এখন। এবারের নির্বাচনী লড়াইয়ে কক্সবাজারের সাগর পাড়ে বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতোই সরব এই অঞ্চলের নারী ভোটাররা। শুটকিপল্লীর শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা। কক্সবাজারের আগামী নেতৃত্বে কার জয় হবে তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের ওপর। আরও জানাচ্ছেন মনতোষ বেদজ্ঞ। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর পাহাড়ের মিতালিতে একাকার পর্যটন নগরী কক্সবাজার। নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো উত্তাপ বইছে এই উপকূলীয়। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কক্সবাজারের নির্বাচনী মাঠের বড় একটি অংশ জুড়ে আছেন নারী ভোটাররা। পর্যটনের ঝকঝকে আলো থেকে একটু দূরে এই শুটকিপল্লী। এখানকার শত শত নারীর ঘাম ঝরানো শ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের ভাবনা কি? আমরার উপকার আসবে, এইরকম একটা মানুষ চাই। অন্যদিকে কক্সবাজারে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। হস্তশিল্প থেকে শুরু করে হোটেল ব্যবসা, পোল্ট্রি খাতেও এখন নারী পদচারণা চোখে পড়ার মতো। আমরা নারীরা যখনই আমরা একটু সামান্য ঋণের জন্য যাচ্ছি, আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। এমন প্রতিনিধি যিনি আমাদের দেশকে অবশ্যই রক্ষা করবে, দেশের দিকে মনোযোগ দেবে। কক্সবাজারের এই বিশাল নারী সমাজ এখন আর কেবল দর্শক নয়, বরং তারা হতে চান আগামীর সিদ্ধান্ত গ্রহণকারী। ভোট প্রয়োগের ক্ষেত্রে তারা অনেকটা ভয়ভীতির মধ্যে থাকে, কোনো গন্ডগোল হবে কিনা, কোথাও কোনো ঝামেলায় পড়ে যাবো কিনা, এটা একটা ভয় কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে তারা ভোট কাকে দেব, এই সিদ্ধান্তটা তারা নিতে পারে না। জেলায় মোট 18,14,863 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 8,57,041 জন। মনতোষ বেদজ্ঞ, এখন। গালিব, আর কয়েক মাস পরেই শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আর তারই ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে চলে এসছে। এবং এটা কিন্তু এর আগেও বাংলাদেশে এসেছিল, তবে এবারেও খুব সীমিত সংখ্যক মানুষই কিন্তু এই ট্রফিটার সামনে থেকে দেখতে পাবে। এবং বাফুফে যদিও এই ছোট্ট অনুষ্ঠানটি করে তারা তৃপ্ত, এনে একটা প্রতিবেদন রয়েছে, দেখে আসি। জীবনে অন্তত একবার ফিফা বিশ্বকাপ ট্রফিতে হাত রাখার স্বপ্ন দেখেন যে কোনো ফুটবলার, আর ভক্তদের জন্য সেই ট্রফি নিজ চোখে দেখা স্বপ্নের চেয়েও বেশি কিছু। পরম আরাধ্য সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। এর আগে 3বার বাংলাদেশে এসেছিল ফিফা বিশ্বকাপ ট্রফি। এবার মাত্র 30টি দেশে এই ট্রফি ভ্রমণ করবে। সেই তালিকায় বাংলাদেশ জায়গা করে নেওয়াকে গর্বের বলে মনে করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এখন পর্যন্ত 180টা দেশে গিয়েছে আউট অফ 200+ ফিফা মেম্বার্স। তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, এবং বাংলাদেশ শুধু আছে না, বাংলাদেশ শুধু 3বার এসছে। বেশ স্বল্প সময়ের জন্য এবার দেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। ঘণ্টা কয়েকের এই সফরে কি কি থাকছে তাও জানান বাফুফের সহসভাপতি। আমাদের এবার আপনি দেখেন ব্রাজিলের তারকা 2002 ইফ আই এম নট রং বিশ্বকাপ বিজয়ী জিব্রাল্টার এসে, এবং যে ট্রফি ম্যারাডোনা, পেলে এবং মেসি ছুঁয়েছে, সেই ট্রফি কিন্তু আজকে বাংলার মাটিতে। সো এটা ডেফিনেটলি একটা অনেক বড় অর্জন, এবং এটা আমাদের অর্জন, আমাদের পার্টনারদের অর্জন, ফুটবল ফ্যানদের অর্জন, সকলের অর্জন, দেশের অর্জন। সো এটা অত্যন্ত আবেগময় মুহূর্ত এবং অত্যন্ত খুশি এবং মোটিভেটিং এবং এক্সাইটমেন্ট একটি বিষয়। শুধুমাত্র বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত ভাগ্যবান ফুটবল ভক্তরাই পাবেন ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। আয়োজন পরিকল্পনায় নেই সাবেক ফুটবলারদের অনেকেই, তা নিয়ে আছে ক্ষোভও। যদিও সেসব কিছু বাদ রেখেই আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বিশ্বকাপ ট্রফি। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv।
ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।